রাতের অন্ধকারে বনসল পরিবারের সবাইকে নৃশংসভাবে হত্যা করলো কে? ইন্সপেক্টর জটিল কি সেই রহস্য ভেদ করতে পারবে? আজ আমরা শুরু করছি রাত আকেলি হ্যায় 2 এর এক্সপ্লেনেশন, যা তোমাদের শেষ পর্যন্ত আটকে রাখবে। মুভির শুরুতে আমাদের বনসল ফ্যামিলিকে দেখানো হয়, যেই ফ্যামিলিটা আর্থিক দিক থেকে খুবই সচ্ছল, খুব বড় লোকও বলা যায়। তাদের বাড়ির মেয়ে মীরাকে দেখি মেডিটেশন করার পর অনেক কাকের আওয়াজ শুনে সে বাইরে আসে। তাদের বাড়ির বারান্দাতে সে এমন কিছু দেখে যা আমাদের দেখানো হয় না সেই সময়, যা দেখে বাড়ির সকলেই ভয় পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশের তরফ থেকে আসে আমাদের ইন্সপেক্টর জটিল যাদব। জটিল এই বাড়িতে আসার পর কিছুতেই বুঝতে পারছিল না তাকে কেন ডাকা হয়েছে। সে ভালো মতোই জানতো এই পরিবার খুবই সচ্ছল পরিবার, এমনকি তাদের প্রভাত মন্থন নামে একটা নিউজ পেপারের ব্যবসাও আছে তাও জানতো। এই বাড়িতে ঢোকার সময় ওর সাব ইন্সপেক্টর বারবার করে বলে দেয় ডিজিপি ওর নামই রেকমেন্ড করেছে এই কেসের জন্য, কিন্তু কেস কি তা না জানলেও মনে মনে ভাবতে থাকে নিশ্চয়ই এই বাড়ির কিছু গোপন রহস্য আছে। ভেতরে ঢোকার পর ওই বাড়িরই একজন সদস্য তাকে বারান্দায় নিয়ে যায়, যেখান থেকে মীরা দেখে ভয় পেয়ে বাড়ির সবাইকে খবর দিয়েছিল। আমরা সেখানে দেখি একটা শুয়োরের কাটা মাথা, যা প্রভাত মন্থন পেপারের উপরে রাখা ছিল, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। তার পাশেই চারিদিকে কাক ছড়িয়ে আছে, মরা কাক, যাদের দেখে মনে হচ্ছিল হয়তো কেউ বিষ প্রয়োগ করেছে। এইসব দেখে ওই পরিবারেরই কেউ একজন জানায় পুলিশকে, এটা আমাদের ক্ষেত্রে একটা ওয়ার্নিং ধরতে পারি। কিসের ওয়ার্নিং আমরা তা বুঝতে পারছি না। এরপর ইন্সপেক্টর জটিল ওই বাড়ির সিকিউরিটি গার্ডকে ডেকে পাঠায়, যেখানে দুজন সিকিউরিটি গার্ড ছিল, যার মধ্যে একজন ছিল উমেশ আর একজন ছিল ওম প্রকাশ। তারা দুজনেই জানায় মেন গেট দিয়ে তো কেউ ঢোকেনি, এই পাঁচিলের দেওয়াল থেকে কেউ উঠে এই জিনিসগুলো রেখে গেছে। কে রেখেছে তারা সেটা জানে না। আরো কিছু জিজ্ঞাসা করতে যাবে জটিল, তার মাঝেই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তারা সেই দিকে ছুটে যায়। সেখানে গিয়ে দেখে আরব নামের একটি ছেলে সবাইকে মেরে দেবে কেটে দেবে বলে চিৎকার করছে এবং তাকে সামলাতে সবাই হিমশিম খাচ্ছে। জটিল সেখানে গিয়ে তাকে ধরে মাটিতে ফেলে দেয় আর আটকানোর চেষ্টা করে। এখানে জটিল জানতো না আরব ওই বাড়িরই ছেলে। মীরা এসে জটিলকে বলে আরবকে ছেড়ে দিতে আর ওকে শান্ত করে। এখানে জটিল জানতে পারে তাদের বাড়িতে যে গুরুমা আছে সেই সবাইকে কন্ট্রোল করে। আরবকে মেডিটেশন করিয়ে অনেক শান্ত করিয়েছেন, কিন্তু কোনোভাবে ও খুব ভায়োলেন্ট হয়ে গেছে। ও ঘরে কিছুতেই থাকতে চাইছে না, তাই ও নিজের মা বাবা জেঠুর ওপর চিৎকার করে যাচ্ছিল। অন্যদিকে জটিল এটাও জানতে পারে ওই গুরুমার নাম গীতা দেবী। সে স্পিরিচুয়াল মেডিটেশনের মাধ্যমে সকলকে সত্যের পথে চলার আইডিয়া দেয়, তাই জন্য এই বাড়ির সকলেই ওনাকে ফলো করেন। এমনকি বাড়ির যে কোনো ডিসিশন নেওয়ার আগে গুরুমাকে জানানো হয়, তিনি পারমিশন দিলে তবেই সেই কাজ হয়। এরপর ওই বাড়িতে ডিজিপি বর্মা আসে। ডিজিপি বর্মা এসে জটিল যাদবকে জিজ্ঞাসা করে আসলে তোমাকে এখানে বের করতে হবে কে এই সতর্কবার্তা পাঠিয়েছিল, এটা কোনো হুমকি ছিল নাকি শুধুমুধু কেউ মজা করে গেছে। এরপর আমরা জটিল যাদবের বাড়িতে দেখি সে তার মায়ের সাথে থাকে, যেখানে তার মা বারবার বিয়ে করার কথা বলতে থাকলেও জটিল কথাটাকে এড়িয়ে যায়। এরপরে আমরা দেখি বনসলদের বাড়িতে যে কটা সিসিটিভি লাগানো ছিল তার মধ্যে ব্যাকইয়ার্ডে যেখানে এই ঘটনাটা ঘটেছিল সেই সিসিটিভি বন্ধ ছিল। সেই কারণে তারা রাস্তায় কিছু সিসিটিভি ফুটেজ চেক করে ওই দুইজন অপরাধীকে ধরে নেয়, যারা এই কাটা মুন্ডু রেখে গিয়েছিল। পুলিশও খুব সহজে সেই সিসিটিভি ধরে তারা বের করে নেয় ওই অপরাধীদেরকে। এরপর যখন ওই বস্তিতে ওরা যায় ওই দুইজনকে খুঁজতে, তাদের মধ্যে একজনকে পুলিশ পেয়ে যায়, কিন্তু পুলিশকে দেখেই সে একেবারে দৌড় দেয়। এই দৌড়ানোর সময় জটিল যাদব একটা জায়গায় আসে যেখানে সে দেখতে পায় কয়েকজন বাচ্চার মুখে মাস্ক লাগানো আছে, মানে নেবুলাইজার লাগানো আছে। তাদের নিঃশ্বাসের হয়তো কিছু সমস্যা আছে, কিন্তু সেখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে ওই অপরাধীকে খুঁজতে চলে যায় জটিল। কোন রকমে তাদেরকে ধরে থানায় লকআপে পুরলে তাদের পেছন পেছন ওই বস্তিরই একজন উকিল পৌঁছে যায় তাদেরকে ছাড়ানোর জন্য, কিন্তু যাদব বলে না, এরা অন্যায় করেছে, এদেরকে জিজ্ঞাসাবাদ না করে ছাড়া যাবে না, যা করার আছে আপনি করে নিন। এরপর আমরা ডিজিপি বর্মাকে দেখি রাজেশ বনসলের সাথে দেখা করতে যেতে। রাজেশ বর্মার একটা বিশাল বড় নিউজ চ্যানেল রয়েছে, যেখানে খুব পপুলারও। তাদের কথাবার্তার মধ্যে থেকে আমরা জানতে পারি এই রাজেশ বনসল ওই বনসল ফ্যামিলিরই কোনো আত্মীয় ছিল। প্রপার্টি ঝগড়াঝাটির কারণে সে আলাদা হয়ে নিজের একটা নিউজ চ্যানেল খুলেছে। সাথে এটাও জানা যায় বনসল ফ্যামিলির যত প্রপার্টি আছে তার উপরও নজর আছে এই রাজেশ বনসলের। তাই ডিজিপি সন্দেহ করছে প্রপার্টি হাতিয়ে নেওয়ার জন্যই হয়তো রাজেশ বনসল ভয় খাওয়াতে এই সব কাণ্ডগুলো ওই বাড়ির সাথে করেছে। যেহেতু সে পাবলিক ফিগার, অন্যদিকে ডিজিপি বর্মার বন্ধুও হয়, তাই তাকে একেবারে পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ করতে ডাকেনি। রাতের বেলা জটিল ওই দুই অপরাধীকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাদের কাছে একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। সে বলেছিল তাদের ঘরের পাশেই যে ডাস্টবিন থাকবে সেখানে একটা খবরের কাগজ
কাগজ রাখা থাকবে, সেই খবরের কাগজের ওপরই শুয়োরের কাটা মাথাটা দিয়ে আসতে হবে। কে করেছিল তার নাম সে জানায়নি। অন্যদিকে জটিল জিজ্ঞাসা করে, আর কাককে কি তোমরা কিছু খাইয়েছিলে যে কারণে ওখানে কাক মরে পড়েছিল? সেই প্রশ্নের উত্তরে তারা জানায় যে তারা কাকের ব্যাপারে কিছুই জানে না। তারা যখন ওই কাটা মুন্ডুটা রাখতে গিয়েছিল সেখানে অলরেডি অনেকগুলো কাক মরে পড়েছিল, তারাও দেখেছে। এই সব শুনে জটিলের কিছু একটা সন্দেহ হয়, যে কারণে সে ওই বনসালের ফার্ম হাউসে চলে যায়, যেখানে বনসাল ফ্যামিলির সবাই এসেছিল মীরার ছেলের মৃত্যুবার্ষিকী পালন করতে। সেখানে জটিল গিয়ে দেখতে পায় কেউ দরজা খুলছে না। সে যখন পাঁচিল টপকে ভেতরে গিয়ে দেখে তাদের দুজন সিকিউরিটি গার্ডের মধ্যে উমেশ ভেতরে শুয়ে আছে, এমন মরার মতো ঘুমিয়ে আছে যে ঠেললেও উঠছে না। অন্যদিকে ওম প্রকাশ হয়তো ভেতরে কোথাও আছে, তাকে দেখা যাচ্ছে না। জটিল উমেশকে জাগিয়ে যেই বাইরের দিকে বেরোতে যাবে তার চোখ পড়ে মীরার ওপর, যে একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তার সামনে গিয়ে দেখে তার মুখে চোখে পুরো রক্ত ভরে আছে। জটিলকে দেখে মীরা চিৎকার করে বলতে থাকে, আমার বাড়ির সবাইকে শেষ করে দিল, আমার বাড়ির সবাই শেষ হয়ে গেছে। এই শুনে জটিল ভয় পেয়ে ওকে ওখানে রেখে হাতে রিভলভার নিয়ে ভেতরে যায়। ভেতরে ঢুকেই প্রথম যে ওদের টিভি ঘর সেখানে দেখে আস্থাকে, যে খুব ভয় পেয়েছিল আর বলে, আমি কিছুই জানি না কি হয়েছে, মীরা দিদি আমাকে এখানে রেখে দিয়ে কোথায় যেন চলে গেল, আমি কিছু আওয়াজ পেয়েছি। এইসব শুনে জটিল সামনের দিকে এগিয়ে যায় আর সিঁড়ি দিয়ে ওপরে ওঠে। সিঁড়িতে উঠেই দেখতে পায় ওম প্রকাশের পুরো রক্তমাখা দেহ, যে তখনও বেঁচে ছিল। অন্যদিকে তার সামনের জানালাটা ভেঙে কেউ যেন সুইমিং পুলে পড়ে রয়েছে, তার ডেড বডি সে দেখতে পায় না। যে কটা ঘরে ঢোকে সব কটা ঘরের মধ্যে সে আবিষ্কার করে নতুন মৃতদেহ, যাদেরকে নৃশংসভাবে হত্যা করেছে কেউ। এত মৃত্যু চোখের সামনে দেখে জটিলও কিছুটা ভয় পেয়ে যায়। তারপর ডিজিপি বর্মাকে ফোন করে জানায় সমস্ত কিছু। এরপর ডিজিপি বর্মা পুরো ফোর্স নিয়ে বনসাল ফ্যামিলিতে আসে। এখানে আমরা এসপি চৌহানকেও দেখতে পাই, যাকে ডিজিপি বর্মা এনেছিল। সাথে ওম প্রকাশকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। আমরা এখানে ডক্টর পানিক্করকেও দেখি, যে কিনা ফরেন্সিক এক্সপার্ট ছিল, যাকে ডিজিপি বর্মা এনেছিলেন ফরেন্সিক ইনভেস্টিগেশনের জন্য। ডক্টর পানিক্কর এমনিতে খুবই বুদ্ধিমতী, সে ইনভেস্টিগেশন করার জন্য সবাইকে বলে দেয় কোনো প্রমাণে যেন কেউ হাত না দেয়, আমি ওখান থেকে ক্লু কালেক্ট না করা পর্যন্ত। অন্যদিকে এটাও বলে এই বাড়ি থেকে যারা বেঁচে গেছে তাদেরকেও যেন কোথাও পাঠানো না হয়। এখন তারা যে জামা কাপড় পরেছিল তাতেও হয়তো কিছু প্রমাণ থাকতে পারে, সেইগুলোও আমাকে এখন কালেক্ট করতে হবে। আসলে এখানে মীরার গুরুমার সাথে তার আশ্রমে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ইনভেস্টিগেশনের জন্য তাকে এখানে থেকে যেতে হলো। পরের দিন মীরা বনসালের কাছ থেকে পুলিশ সমস্ত সত্য ঘটনা জানতে চায়। এখানে মীরা বনসাল বলে, আমি মেডিটেশন করার সময় কিছু একটা আওয়াজ শুনতে পাই। সেই আওয়াজ শুনে যখন আমি বাইরে বেরোই দেখি আরব ওর মা বাবার ঘর থেকে বেরিয়ে একটা ধারালো অস্ত্র নিয়ে আমাকে মারতে আসছিল। সেই সময় সিঁড়ি দিয়ে ওম প্রকাশ উঠে আসে, আমার পেছনেই ওম প্রকাশ দাঁড়িয়ে ছিল। আমাকে মারতে আসছে দেখে আমি মাথাটা সরিয়ে নিলে আরব ওম প্রকাশকে কয়েকটা ঘা মারে, তাতে ওম প্রকাশ নিচে ঘায়েল হয়ে পড়ে যায়। অন্যদিকে আমি সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে টিভি রুমে আসি, যেখানে আস্থা আর রিহান আগের থেকেই ছিল। আস্থা আমাকে দেখে আওয়াজ শুনে কিছু বলতেই যাবে, আমি তাকে জানাই যে তুমি এখন ভেতরে থাকো, বাইরে কিন্তু বিপদ আছে। মীরা তখন ভেবেছিল বাইরে সিকিউরিটি গার্ডকে ডাকতে যাবে, কিন্তু সেই সময়ই দেখে সুইমিং পুলে আরবের মৃতদেহ পড়ে রয়েছে। আস্থা যখন জানতে পারে তার ভাই সবাইকে মেরেছে, সে কিছুতেই সেটা মেনে নিতে পারছিল না। যেহেতু এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল, ডিজিপি সমস্ত ইনভেস্টিগেশনের দায়িত্ব এসপি চৌহানকে দিয়ে দিয়েছিল। তাই পরের দিন ডক্টর পানিক্কর, ডিজিপি সাথে এসপি চৌহান, জটিলও ছিল ওখানে, এই মার্ডার গুলো বর্ণনা করতে থাকে। পানিক্কর জানায় ওই একটা হাতিয়ার দিয়েই সবাইকে খুন করা হয়েছে। সবাই মিলে সন্দেহ করে হয়তো আরবই করেছে ড্রাগস নিয়ে। সে সময় জটিল বলা শুরু করে, না, আরব এটা করতেই পারে না, এত প্ল্যান মাফিক মার্ডার কোনো ড্রাগ অ্যাডিক্টের করা সম্ভব না। এই সময় জটিল ডক্টর পানিক্করকে ওই দিন সকালে কাকের ওপর যে বিষ প্রয়োগ করা হয়েছিল সেই ব্যাপারেও জানায়, তার ছবিও দেখায়। সে সময় পানিক্কর জানতে চায়, তোমরা কি ওটা টেস্ট করিয়েছিলে? সাব ইন্সপেক্টর পানিক্করকে ওই জলের রিপোর্টটা দেখায়, যেখানে দেখা যায় ওই কাকগুলো যে জলটা খেয়েছিল তার মধ্যে এমন কিছু ড্রাগস দেওয়া হয়েছিল, যে কারণে কাকগুলো একের পর এক মারা পড়তে থাকে। এই সব শোনার পর ডিজিপিরও সন্দেহ হতে থাকে হয়তোবা আরব খুনগুলো করেইনি। জটিল এর ইনভেস্টিগেশন করার আরো অনুমতি চায়। এরপর ডিজিপি মিডিয়ার সামনে গিয়ে বনসাল ফ্যামিলিতে যে এতগুলো মার্ডার হয়েছে তার ব্যাপারে এরা সবাই মিলে ইনভেস্টিগেশন করছে, খুব তাড়াতাড়ি তারা খুনিকে ধরে ফেলবে। এরপর আমরা জটিলকে দেখি যে হসপিটালে পৌঁছে যায়, যেখানে ওদের দুইজন সিকিউরিটি গার্ড, যার মধ্যে একজন মরণাপন্ন অবস্থায় ছিল আর একজন সুস্থই ছিল। উমেশ নামের যে সিকিউরিটি গার্ডটি যে সুস্থ ছিল তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সন্ধে 7টার সময় ওই বাড়ির সমস্ত চাকর বাকর উমেশ
উমেশের কাছে গিয়ে খাতায় সাইন করে যে যার বাড়ি চলে যায়। ওই সময় ওখানে উমেশ আর ওম প্রকাশ এই দুইজনই ছিল। এরপর গুরুমার বাড়ি থেকে যে খাবার আসে সেই খাবার খেয়ে উমেশ কি করে জানি ঘুমিয়ে পড়েছিল। এমন জোর ওর ঘুম পেয়েছিল ও তাকাতেই পারছিল না, কিন্তু ওম প্রকাশ ওই খাবারটা খায়নি। ও বাড়ির ভেতরে সব তালা বন্ধ হয়েছে কিনা তা দেখতে গিয়েছিল। এই সময় জটিলের থানা থেকে ওর কাছে ফোন আসে, যা শুনে ও তড়িঘড়ি করে ওই হসপিটাল থেকে বেরিয়ে যায়। থানায় পৌঁছে দেখে এসপি চৌহান যে দুজন অপরাধীকে ধরা হয়েছিল তাদেরকে বেধড়ক মারছে। জটিল তাকে আটকাতে গেলেও এসপি চৌহান বলে, আমি জানি এইসব খুনগুলোর পেছনে এরাই রয়েছে, এদেরকে ভালো করে তুমি যদি জিজ্ঞাসাবাদ করতে এতক্ষণে খুনি বেরিয়ে যেত। ইন্সপেক্টর জটিল তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু এসপি চৌহান কারো কথা শুনতেই রাজি ছিল না। এরপর জটিল বিরক্ত হয়ে ওখান থেকে বেরিয়ে ফরেন্সিক অফিসে যায়। সেখানে গিয়ে পানিকারের সাথে কথা বলতে চাইলে সে কোনো মতে উত্তর দেয়, কারণ এই কেসটার জন্য সকালেই আটকে গিয়েছিল। এখানে ফরেন্সিক অফিসে ও মীরার সমস্ত ডিটেলস জানতে এসেছিল, অ্যাকাউন্ট ডিটেলস, কারণ ওর সন্দেহ বারবার মীরার দিকেই যাচ্ছিল। পরে যখন নন্দুর সাথে কথা বলছিল জটিল, নন্দু জানায় সমস্ত কেস সলভ হয়ে যেত যদি আরবের ওপর তুমি দোষটা দিয়ে দিতে। তুমি পুরো কেসটাকে ঘুরিয়ে দিলে আর বড় করতে চাইছো। যা শুনে জটিল বলতে থাকে, কোনো কেস যা সম্পূর্ণরূপে ইনভেস্টিগেশনই করা হয়নি এইভাবে ছেড়ে দিলে আমার রাতের ঘুম আসতে চায় না। সে কারণেই আমি চেয়েছি আসল খুনি যাতে ধরা পড়ে। এরপর জটিল বাড়ি ফিরে এসে খবরে দেখে রাজেশ তার নিউজ চ্যানেলে আস্থাকে ডেকে পাঠিয়েছে এই খুনের ব্যাপারে তদন্তের জন্য, যেখানে পাবলিকলি এই তদন্তের হিসেব হয়ে যাচ্ছে। আসলে রাজেশ আস্থাকে দিয়ে পুলিশের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, যেভাবেই হোক আসল খুনিকে যত তাড়াতাড়ি সম্ভব যেন তারা ধরিয়ে দেয়। অন্যদিকে নিউজে ওই বস্তির যে আসল উকিল ছিল তাকে দেখা যায়, সে পুলিশের ব্যাপারে কমপ্লেন করতে থাকে মিডিয়ার সামনে। যে দুজন অপরাধীকে ওই বস্তি থেকে ধরেছিল তাদের দুজনকে এসপি চৌহান এমন মার মেরেছিল যে একজনের চোখ পুরো ফুটো হয়ে গিয়েছিল আর অন্যজন আইসিইউতে মরণের সাথে পাঞ্জা লড়ছে। এই খবর শোনার পর ডিজিপি এসপি চৌহানকে খুব বকে, তোমার কি দরকার ছিল এত কিছু করার। এরপর পুলিশ স্টেশনে ডক্টর পানিক্কর আসে। সে এসে জানায় প্রত্যেকটা বডিতেই ট্রাকগুলোকে যে ড্রাগস দেওয়া হয়েছিল সেই ড্রাগসই পাওয়া গেছে। সবাইকে ক্ষীর খাইয়ে প্রথমে অজ্ঞান করে দেওয়া হয়েছিল। এই সময় জটিল জিজ্ঞাসা করে, তাহলে আস্থা, রেহান আর মীরা অজ্ঞান হয়নি কেন? যা শুনে ডক্টর পানিক্কর জানায়, আস্থা তো প্রথম থেকেই ল্যাকটোজ ইনটলারেন্স ছিল, অন্যদিকে রিহানকে পায়েস দেওয়া হতো না, মীরা ইচ্ছে করে খায়নি। জটিল ডিজিপির কাছ থেকে জানতে চায়, মীরাকে তো আগেই ইনভেস্টিগেশন করা হয়েছে, আস্থাকে কি এখন ইন্টারোগেশনের জন্য আমি ডাকতে পারি? ডিজিপি তার পারমিশন দিয়ে দেয়। আস্থাকে জটিল জিজ্ঞাসা করে, তুমি জানাও ওই দিন কি হয়েছিল। সে সময় আস্থা বলতে শুরু করে, এই ঘটনা ঘটার আধ ঘন্টা আগে আরব আমার সাথেই গেম খেলছিল। আমি জানি আরব নেশা করে, সেই জন্য ওকে সবাই ওই ফার্ম হাউসের ঘরে বন্ধ করে রাখতো, কিন্তু এ ওই কাজ করতে পারে বলে আমার মনে হয় না। সাথে এটাও জানায়, আরব বেরিয়ে যাবার কিছুক্ষণ পর আমি একটা আওয়াজ শুনে বাইরে বেরিয়ে দেখি ওম প্রকাশ দাঁড়িয়েছিল। ওম প্রকাশকে জিজ্ঞাসা করলে সে জানায় রান্নাঘরের দরজাটা বাইরে থেকে খোলা ছিল, তাই সেই কারণে সে ঘরের প্রত্যেকটা জানালা দরজা দেখতে চায় কোথাও কিছু খোলা আছে নাকি। আস্থা তা শুনে আবার গেম খেলতে বসে যায়। তারই কিছুক্ষণ পর সে আওয়াজ আসতে দেখে বাইরে বেরিয়ে দেখে মীরা দিদি নিচে নেমে এসে আমাকে দরজার কাছে বলছে, বাইরে কোনো মতেই যাবে না, বাইরে বিপদ আছে, আমি দেখছি সিকিউরিটি গার্ডকে খবর দেওয়া যায় নাকি। আমাকে দরজা বন্ধ করতে বলে সে বাইরে বেরিয়ে যায়। এই সময় জটিল আস্থাকে বলতে থাকে, তুমি কি জানো না তুমি যে রাজেশের কাছে গিয়ে ইন্টারভিউ দিয়েছো, সে তোমাদের পুরো প্রপার্টিটাকে হাতিয়ে নিতে চায়। যা শুনে আস্থা বলতে থাকে, আমাদের প্রপার্টি আর আছে কোথায়? মীরা দিদির ছেলে মারা যাওয়ার পর সে লোন নিয়েছে ওই প্রপার্টিকে দেখিয়েই। এরপর জটিল তাকে জিজ্ঞাসা করে, তোমার কাকে সন্দেহ হয়, এই কাজটা কে করতে পারে? আস্থা জানায়, আমার সব থেকে বেশি সন্দেহ হয় এই কাজটা হয়তো গুরুমাই করেছে। গুরুমা আমাদের জীবনে আসার পর থেকেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আসলে মীরা দিদির ছেলে মারা যাওয়ার পর গুরুমার এই বাড়িতে আসা যাওয়া খুবই বেড়ে যায় আর সবাইকে তার জালে ফাঁসিয়ে নেয়। এই বাড়ির বেশ কিছু প্রপার্টি গুরুমা নিজের আশ্রমের নামে করিয়ে নিয়েছে, তাই আমার সন্দেহ সব থেকে বেশি ওই গুরুমাকেই হয়। এরপরে আমরা দেখি যে 5 জন মারা গেছে, তাদের অন্ত্যেষ্টি ক্রিয়া হচ্ছে। তা হয়ে যাওয়ার পর জটিল ওই গুরুমার কাছে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। জটিল গুরুমাকে জিজ্ঞাসা করতে শুরু করে, আপনার দেওয়া এখানের পায়েস খেয়েই ওখানে সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল, সেটা কিভাবে হয়েছিল একটু বলতে পারবেন? গুরুমা এই সব কথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিচ্ছিল, যে কারণে জটিলের খুবই অস্বস্তি লাগে আর ওখান থেকে বিরক্ত হয়ে বেরিয়ে চলে আসে। এরপর জটিল মীরার হাজবেন্ড ডক্টর খান্নার কাছে যায়। তার কাছে গিয়ে জটিল জানতে পারে ডক্টর খান্না আর মীরা ডিভোর্সের কথা চলছে, তাদের হয়তো খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি ডিভোর্স হয়ে যাবে। আসলে ডক্টর খান্না লন্ডনে থাকে, সে এখানে এসেছিল তার ছেলের মৃত্যুবার্ষিকী ছিল বলে। 1 বছর আগে 28শে জানুয়ারি তার ছেলে মারা যায়। তার আগে তার এমন একটা নিউমোনিয়া হয়েছিল যে ক্ষেত্রে 10% কম চান্স ছিল তাকে বাঁচানোর। আসলে মীরা যখন ওকে লন্ডনে নিয়ে গেছিল তার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। এই সময় ডক্টর খান্নার কাছে একটা ফোন আসে, যেই ফোনে বারবার একটা ড্রাগস আনার কথা বলছিল, মানে ওষুধ আনার কথা বলছিল। এই ওষুধের নাম জটিল আগেও শুনেছে। ডক্টর পানিক্কর এই ওষুধের নামই বলেছিল ক্ষীরে যেই ওষুধটা মেশানো হয়েছিল সবাইকে অজ্ঞান করার জন্য। জটিলের তা মনে পড়তেই ডক্টর খান্নাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এই যে ওষুধটার নাম বলছিলেন আপনি, এটা কে ইউজ করে? সে সময় ডক্টর খান্না বলে, আমাদের ছেলে মারা যাওয়ার পর মীরা খুব রেস্টলেস হয়ে যাচ্ছিল, তাকে শান্ত করার জন্যই এই ওষুধটা তাকে দেওয়া হয় সময়ে সময়ে। এই সব শুনে জটিলের পুরো সন্দেহ এরপর থেকে মীরার ওপরেই পড়ে। পুলিশ স্টেশনে জটিল ওদের বাড়ির কাজের লোককেও ডেকে পাঠিয়ে মীরার খবরাখবর নেয়। অন্যদিকে মীরার ছেলে অর্জুনের মেডিকেল ফাইল চেক করতে শুরু করে। সে জানতে চায় অর্জুন ঠিক কি কারণে মারা গিয়েছিল। এরপর পুরো ফোর্স নিয়ে ডক্টর পানিক্কর মীরাদের বাড়িতে যায়। কি ভাবে এই খুনগুলো হয়েছে তার ডেমো একটা দেয়। পুরো ডেমো দেখার পর জটিল সবার সামনে প্রশ্ন রাখে, তাহলে ওই হাতিয়ারটা এনেছিল কে? তখন ডক্টর পানিক্কর জানায়, এখানে একটা সিসিটিভি কাজ করছে না, ওটা যদি কাজ করতো তাহলে আমরা জানতে পারতাম মালি যেখানে ওই হাতিয়ারটা রেখে গিয়েছিল উনি ওখান থেকেই বের করেছে। কিছুক্ষণ পর জটিল বলে, ওই সিসিটিভিটা তো আমি সকালবেলায় ঠিক করে দিয়ে গেছিলাম, ওটা তো অন ছিল। সিসিটিভি ফুটেজ করে ওরা দেখতে পায় প্রথমে মীরা গিয়েছিল ওই রাস্তা দিয়ে, তখন মীরার হাত দুটো চাদরের বাইরেই ছিল যা সিসিটিভিতে দেখা গিয়েছে। যখন ওই রাস্তা দিয়ে ফিরে যাচ্ছিল সিসিটিভিতে দেখা যায় সমস্ত হাত ও চাদর দিয়ে ঢেকে রেখেছিল, তার হাতে কি ছিল কেউ দেখতে পাচ্ছে না। তারপরেই ওদের সিকিউরিটি গার্ড ওম প্রকাশ যায় ওই রাস্তা দিয়ে কোথাও দরজা টরজা খোলা আছে নাকি দেখার জন্য। এইসব শুনে ডিজিপি ও মীরার ব্যাপারে ভাবতে শুরু করে। এরই মধ্যে জটিল বলতে শুরু করে, মীরার বাবা মীরার ফিনান্সিয়াল কন্ডিশনটা দেখছিল, সেখানে দেখতে পায় মীরা তার অর্ধেক কোম্পানি গুরুমার নামে করে দিয়েছে। INB নামের একটা শেয়ার হোল্ডারও সে গুরুমার নামে করেছে, যার কস্ট প্রায় 2000 কোটি টাকা। জটিল বলে, এই সব জানতে পেরে যাওয়ার জন্য মীরা হয়তো সবাইকে মেরে ফেলেছে। ডিজিপি এর উত্তরে জানায়, আমার এই কথাগুলো খুব একটা কনভিন্সিং লাগছে না, তুমি বরঞ্চ আরো একটু খোঁজ খবর নাও। এরপর জটিল মীরাকে আবার ইন্টারোগেট করতে শুরু করে। এখানে ইন্সপেক্টর জানতে চায় মীরার কাছ থেকে সে কেন রাতের বেলা বাইরে গিয়েছিল, আর কেনই বা গুরুমার পাঠানো ক্ষীর সবাই খেলেও সে খায়নি। এর উত্তরে মীরা জানায় তার সেদিন ক্ষীর খেতে ইচ্ছে করছিল না। অ্যাকচুয়ালি মীরা স্মোক করে, বাড়িতে স্মোক করতে পারে না বলেই সে বাইরে গিয়ে স্মোকটা করে এসেছিল, এছাড়া আর কোনো কারণ ছিল না তার বাইরে যাওয়ার। অন্যদিকে জটিল আবার মীরার বিয়ের কাছে যায়, সেখানে জানতে চায় তার কাছে মীরা কেন তার কোম্পানির টাকা দিয়ে INB এর শেয়ার কিনে তা আবার গুরুমার নামে করে দিয়েছিল, তার টাকাগুলোকে সে এইভাবে অপচয় করছিল কেন। তার উত্তরে তার পিএ কিছুই বলতে পারে না। আবার জটিলই অর্জুনের সমস্ত মেডিকেল রিপোর্ট নিয়ে গিয়ে ডক্টর পানিক্করকে দেখতে বলে। এখানে ডক্টর পানিক্কর ওর উপর খুবই ক্ষিপ্ত হয়েছিল, বলে যখন একজন অ্যাকিউজ হয়েই গিয়েছিল তুমি কেন আবার কেসটাকে এইভাবে সাজাতে চাইছো, শুধুমুধু আমাদেরকে একটা আলাদা কেসে আটকে রেখেছো। সেখানে জটিল উত্তর দেয়, তোমরা সব এই কাজ করার পর নিশ্চিন্তে ঘুমোতে পারছো, আসলে আমার মনে এত ডাউট রয়েছে যার জন্য আমি নিশ্চিন্তে ঘুমোতে পারছি না, আর যতক্ষণ না নিজে ঘুমোতে পারবো ততক্ষণ আমার শান্তিও পাবো না, তাই আমি এই কেসটার পিছনে লেগে রয়েছি, আর এই কারণেই সরকার আমাকে টাকা দেয়। এসব জ্ঞানের বাণী দিয়ে চলে যাওয়ার পর পানিক্কর রাতে আবার জটিলকে ডাকে। রাতের বেলা যখন জটিল ডক্টর পানিক্করের সাথে দেখা করতে আসে, ডক্টর পানিক্কর জানায়, আমি সমস্ত রিপোর্ট চেক করে দেখেছি, এখানে অর্জুনের ফেক রিপোর্ট বানানো হয়েছে, কারণ কিছুদিন আগেই অর্জুনের স্কুলে একটা সুইমিং কম্পিটিশন ছিল, আর তাতে তার পুরো হেলথ চেকআপ করা হয়েছিল। সেখানে তার ডাক্তাররা সে পুরো সুস্থ আছে বলে রায় দিয়েছিল, কারণ সুইমিং কম্পিটিশনে যেতে হলে তার লাংস যেন পুরো কাজ করে সেটা আগে দেখে নিতে হয়। সেক্ষেত্রে এর পরে যে রিপোর্টগুলো বানানো হয়েছে, মানে বলা হয়েছে ওর মারা যাবার 15 দিন আগে থেকে অসুস্থ ছিল, সেটা ঠিক না। অর্জুন হঠাৎ করেই অসুস্থ হয়ে যায়, সেটা কেন সেটা আমি বুঝতে পারছি না। এই ফ্যামিলি কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে, সেটা খুঁজে বের করো। সাথে পানিক্কর এটাও জানায়, আমার মনে হয় ডিজিপি সঞ্জয় বনসালের সাথে মিলে রয়েছে, তাই কোনো কিছু ডিজিপি কে জানানোর আগে নিজে শিওর হয়ে যাও। এই সময় জটিলের হঠাৎ করে মনে পড়ে ওরা যখন দুজন অপরাধীকে একটা বস্তির মধ্যে খুঁজতে গিয়েছিল, সেখানে দেখেছিল বেশ কয়েকটা বাচ্চা নেবুলাইজার নিয়ে বসেছিল, যেখানে অর্জুনও মারা যাওয়ার আগে নেবুলাইজার নিয়েছিল বলে ডক্টর পানিক্কর জানায়। এই খোঁজ নেওয়ার জন্য জটিল আবার সেই বস্তিতে যায়, আর ওই বস্তির মহিলা উকিলের সাথে দেখা করে। সেই উকিলের কাছে জটিল জানতে চায়, আমি সেদিন যেই ছেলেগুলোকে ধরতে এসেছিলাম সে সময় বস্তিতে বেশ কিছু বাচ্চা দেখেছিলাম যারা নেবুলাইজার ইউজ করেছিল, তুমি জানো এই বাচ্চাগুলো কেন
করছে। সেই সময় উকিল জানায় এখানে সামনেই বস্তির কাছে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল। ওই স্কুলের বাচ্চারা গত বছর 26শে জানুয়ারি এখানে পতাকা উত্তোলনের একটা আয়োজন করেছিল। অনেক বাচ্চার এখানে পারফর্ম করার কথা ছিল, সে কারণে তারা একটা ঘরের মধ্যে অনেকগুলো বাচ্চাকে রেখেছিল যারা পারফর্ম করবে। এই প্রোগ্রামে চিফ গেস্ট হিসেবে এসেছিল মীরার ছেলেও এসেছিল এই প্রোগ্রামে। তারপরে ওই স্কুলের রুমে কি হলো কে জানে, সব বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়লো, বমি করতে শুরু করলো। তখনও বুঝতে পারেনি বাড়ির লোকরা কেন বাচ্চাগুলোর এই অবস্থা হয়েছে। ওই দিন বস্তির অনেকগুলো বাচ্চা মারা গিয়েছিল। তারপর ওই উকিল জটিলকে ওই স্কুলে নিয়ে যায় আর দেখায় যে রুমে বাচ্চাগুলো মারা গিয়েছিল ওখানে একটা ম্যানহোলের মতো গর্ত ছিল, যার কানেকশন পাশের একটা রাবার ফ্যাক্টরির সাথে ছিল। রাবার ফ্যাক্টরি থেকেই কিছু একটা গ্যাস লিক করে ওই দিন বাচ্চাগুলোকে মেরে ফেলেছিল। অনেক খোঁজ খবর করেও জানতে পারা যায়নি ওই রাবার ফ্যাক্টরির মালিককে। এদিকে অনেকগুলো বাচ্চা মারা যাওয়ার জন্য বস্তির মা বাবাগুলো পাগল হয়ে উঠেছিল। তারা চেষ্টা করেছিল যাতে দোষীর শাস্তি হয়, কিন্তু যেহেতু তারা বস্তিতে থাকে তাও আবার ইল্লিগাল, সে কারণে তাদের ভয় দেখানো হয়েছিল তারা যদি কোনো রকম পুলিশে রিপোর্ট করার চেষ্টা করে তাহলে এই বস্তিটাকেই তুলে দেওয়া হবে বলে। মানে এর পেছনে প্রভাবশালী কেউ ছিল তা বোঝাই যাচ্ছে। পরবর্তীকালে তাদেরকে বোঝানো হলো তাদের বাচ্চাদের এই অস্বাস্থ্যকর পরিবেশে রাখার জন্য আর অপরিশ্রুত জল খাওয়ানোর জন্যই অসুস্থ হয়ে পড়েছিল, তাই মারা গেছে। জটিল ওই রাবার ফ্যাক্টরিতে তদন্ত করতে গেলে একটা ফাইল ওর হাতে লাগে। ওই ফাইলটাতে I&B কোম্পানির ক্ষমতা হস্তান্তরের কথা লেখা ছিল, যেখানে মীরা ইনভেস্ট করেছিল 2000 কোটি টাকা। এইসব দেখে পুরো সন্দেহ জটিলের মীরার ওপর পড়ে। সেই কারণে মীরাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার থানায় ডেকে আনা হয়। এখানে মীরার কাছে জানতে চায় জটিল কেন সেদিন মীরা গুরুমার পাঠানো ক্ষীরটা খায়নি। মীরা জানায় আমার ইচ্ছে হয়নি তাই খায়নি। সমস্ত দোষ মীরার ঘাড়ে চাপানোর চেষ্টা করে জটিল, কিন্তু মীরা তা অস্বীকার করে যায়। মীরা বলে 26শে জানুয়ারি আমরা বস্তিতে নিজের ছেলেকে নিয়ে গিয়েছিলাম পতাকা তোলার জন্য, ওখানে চিফ গেস্ট ছিলাম আমি জানি না ওখানে কি হয়েছিল, তারপর অনেক বাচ্চা মারা যায়। জটিল এই কথাটা বলে যেহেতু আপনাদেরই রাবার ফ্যাক্টরিটা ছিল সেটা ধামাচাপা দেওয়ার জন্যই নিজের ছেলের মৃত্যুটাকে আপনারা অসুস্থতা হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে বস্তির এতগুলো বাচ্চা মারা গেল সেই ব্যাপারে কোনো পেপারে কোনো কিছুই ছাপা হলো না। আপনাদের তো নিজস্ব নিউজ চ্যানেলও ছিল, সেখানেও এই ব্যাপারে কিছু বলা হলো না। মীরা তার উত্তর দিতেই যাবে, কিন্তু তার হাজবেন্ড ডক্টর খান্না এসে মীরাকে থামিয়ে দেয় আর ওখান থেকে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখি গুরুমার বাড়িতে একটা গোল টেবিল বৈঠক বসে, যেখানে ছিল ডিজিপি বর্মা, গুরুমা, সাথে রাজেশ বনসল আর এসপি চৌহানকেও রাখা হয়েছিল। এখানে রাজেশ বলে তোমরা যেভাবেই হোক এই সমস্ত খুনের দায় আরবের উপর চাপিয়ে কেসটা ক্লোজ করে দাও, কারণ জটিল যেভাবে এগিয়ে যাচ্ছে ওইদিকে যেতে গেলে এই কেস কত লম্বা চলবে তার কোনো ঠিক নেই। অন্যদিকে গুরুমাকেও হুমকি দেয় যে অনেকগুলো প্রপার্টি বনসল ফ্যামিলির ওর নামে করা আছে, এখানে গুরুমাকেও ফাঁসানো হতে পারে। তাতে গুরুমা ভয় পেয়ে যায় আর আরবের নামে দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে জটিল কেসটা সম্পূর্ণ জানার ফলে এইভাবে কেস ক্লোজ করতেই চাইছিল না, সে চাইছিল আসল খুনি ধরা পড়ুক। সবার সামনে ও মুখ খুলতে শুরু করলে ডিজিপি বর্মা রেগে গিয়ে বলে আমরা কালকেই প্রেস কনফারেন্স ডেকে সমস্ত দায় আরবের ওপর চাপিয়ে দেব পুরো মিডিয়ার সামনে, তাতে যদি তুমি সহমত হও তাহলে আমাদের সাথে থাকতে পারো, নাহলে তুমি এই কেস ছেড়ে বেরিয়ে যেতে পারো। রাগে জটিল ওখান থেকে বেরিয়ে যায়। এই সময় পানিক্কারের ফোন আসে জটিলের কাছে। পানিক্কার জানায় আমার একটা মানুষের উপর সন্দেহ হয়, দিয়ে তার নাম জানায় যা আমাদেরকে দেখানো হয় না। পরের দিন প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগেই জটিল পৌঁছে যায় ওম প্রকাশের কাছে। ততক্ষণে ওম প্রকাশের জ্ঞানও চলে এসেছিল, মোটামুটি সুস্থও হয়ে এসেছিল। এরপর জটিল ওম প্রকাশের ভিডিও বানাতে থাকে নন্দুকে দিয়ে আর জিজ্ঞাসা করে সেদিন কি কি হয়েছিল আমাকে সম্পূর্ণটা খুলে বলো। ওম প্রকাশ বলতে থাকে আমি সেদিন আওয়াজ শুনে উপরে গিয়ে দেখি আরব সবাইকে মেরে বেরোচ্ছিল, মীরা ম্যাডামকেও মেরে ফেলতো, কিন্তু আমি মাঝখানে চলে আসায় আমার উপর আক্রমণ করে। তারপর নিজেকে বাঁচানোর জন্য আরবকে আমি পা দিয়ে ঠেলে ফেলে দিই। আমার ইচ্ছে ছিল না তাকে মারার, কিন্তু সেই সময় এমন পরিস্থিতি হয়েছিল যে তাকে যদি না মার তাহলে সে আমাকে মেরে ফেলতো। এখানে জটিল বলতে থাকে আমি তোমাকে আসল ঘটনাটা বলছি। এতদিন পর্যন্ত আরবকে ফার্ম হাউসে বন্ধ করে রাখলে তুমি তাকে ড্রাগ সাপ্লাই করতে। সেই দিন আরবকে ড্রাগ সাপ্লাই তুমিই করেছিলে, যে কারণে কিচেনের দিকের দরজাটা খুলে রেখেছিলে নিজে ভেতরে ঢোকার জন্য। তারপর ভোজালি নিয়ে তুমি ওপরে যাও। যেহেতু সেদিন সবাইকে গুরুমার ক্ষীরটা দেওয়ার সময় তুমি ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলে, তুমি নিশ্চিন্ত ছিলে সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই একে একে তুমি ঘুমন্ত অবস্থায় সবাইকেই মেরে ফেলতে চেয়েছিলে। কিন্তু আরবের মা বাবা সেদিন ক্ষীরটা সম্পূর্ণ খায়নি বা ডোজেজের কমের কারণে তারা জেগেছিল। আরবের মা তোমার সাথে স্ট্রাগল করেছিল, সে সময় আরবের বাবাও তোমাকে থামাতে চায়। সে সময় আরব পৌঁছে যায় আর তোমাকে দেখে নেয় তার মা বাবাকে মারতে, তাই আরব রেগে গিয়ে ভোজালি নিয়ে তোমার দিকে ধেয়ে আসছিল। সেই সময় মীরা সিনটা দেখে নেয়। মীরা বুঝতে পারেনি আরব আসলে তোমাকেই মারতে চেয়েছিল। জটিল এখানে জানায়
জানায়, আমি ওই বস্তির উকিলের সাথে কথা বলে দেখেছি, সে জানিয়েছে তোমার মেয়েও সেদিন মারা গিয়েছিল আর বস্তিতে তুমিও থাকতে। মেয়ের ছবিটা দেখালে ওম প্রকাশ ভেঙে পড়ে আর বলতে শুরু করে, সেই দিন 26শে জানুয়ারির দিন অর্জুন বাবার সাথে আমার মেয়েও ছিল, ওখানে পারফর্ম করবে বলে দাঁড়িয়েছিল। দুজনেই একসাথে খেলছিল, হঠাৎ দেখি প্রত্যেকটা বাচ্চা ওখানে অসুস্থ হয়ে পড়ছে। অর্জুন বাবাকে ওখান থেকে বের করে নামি দামি হসপিটালে ভর্তি করে, তার সাথে সাথেই এখানে সুস্থ হচ্ছে না দেখে লন্ডনে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু আমার মেয়ের বেলায় তারা কোনো স্টেপই নেয়নি। আগে আমি ওদের বাড়িতে ড্রাইভারের চাকরি করতাম, যেহেতু আমার সাথে ওদের চোখাচোখি হতো তাই জন্য আমাকে ওখান থেকে বদলি ফার্ম হাউসের কেয়ারটেকার বানিয়ে দেয়। পরে আমি জেনেছিলাম যে রাবার কোম্পানি থেকে গ্যাস লিক হয়েছিল, সেই কোম্পানির ওনার আসলে এরাই বনসাল ফ্যামিলি। তাই সেদিন থেকে আমি ঠিক করি এই ফ্যামিলিকে আমি বাঁচতে দেব না। সেদিন আমার মাঝখানে যদি আরব না আসতো, এই বাড়ির কেউই এতদিন পর্যন্ত বেঁচে থাকতো না। নন্দু ওম প্রকাশের স্বীকারোক্তি রেকর্ড করে নেয় আর তা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, যা সবাই এতক্ষণে দেখে নিয়েছিল। প্রেস কনফারেন্সে সমস্ত কিছু স্বীকার করেই নিতে হয় ডিজিপি কে। পরে ডিজিপি জটিলকে সাসপেন্ড করে দেয়, কারণ হিসেবে বলে তুমি আমার অর্ডার মেনে নাওনি আর নিজে পুরো অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে দিয়েছো, সেই কারণে তোমার ওপর এনকোয়ারি বসানো হবে। অন্যদিকে পানিক্করকেও এখান থেকে বদলি করে দেওয়া হয়। এদিকে মীরা তার পিএ সেটিকে জানায়, আমি এরপর থেকে প্রভাত মন্থন খবরের কাগজটা কোনো মতেই বন্ধ হতে দেব না। এখানেই মুভিটি শেষ হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।